হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আমার নাম শর্মিলা এবং তোমরা জানো আমি অনেক দিন ধরেই তোমাদের মডার্ন হিস্ট্রির ওপর কোর্সের লেসন দিয়ে যাচ্ছি। তো এই মডার্ন হিস্ট্রি আজকে আমরা যেটা পড়বো, মহাত্মা গান্ধী অ্যান্ড ফ্রিডম, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। মানে মহাত্মা গান্ধী এবং ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের যে রিলেশন, সেই নিয়ে আমরা একটু ডিসকাস করব। সবসময় মনে রাখবে, মহাত্মা গান্ধীর এপিসোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সামে ভীষণ পরিমাণে এই এপিসোড থেকে কোয়েশ্চেন আসে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব, একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেবো আগে। Mahatma Gandhi was born as Mohandas Karamchand Gandhi on 2nd October at Porbandar, located in Gujarat. এই ইনফরমেশনটা অলমোস্ট আমাদের সবার কাছে আছে। উনার আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং উনার ডেট অফ বার্থ হচ্ছেন 2nd October, পোরবন্দর, গুজরাট। He went off to South Africa after marriage and worked as a barrister there for 20 years. উনি বিবাহের পর সাউথ আফ্রিকায় গেছেন এবং সেখানে 20 বছর উনি ব্যারিস্টারের কাজ করেছেন। In South Africa, he had his first brush with apartheid. Apartheid মানেটা দেখো নিচে অ্যাস্টারিক্স দিয়ে লেখা রয়েছে। Apartheid মানে হচ্ছে a policy or a system of segregation or discrimination on the grounds of race in South Africa. Apartheid এই টার্মটা সাউথ আফ্রিকাতে খুব কমন। ওখানে যে ধরনের র্যাডিক্যাল ডিসক্রিমিনেশন করা হয় সেইটাকে বলা হচ্ছে অ্যাপাথার্ড। Once, while he was traveling in a train, he was thrown out of the first class compartment despite having a ticket. একটা সময় একদিন উনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ট্রাভেল করছিলেন এবং সেই সময় ওনাকে কম্পার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তার কাছে টিকিট ছিল এবং এটা করা হয় ডিউ টু র্যাডিক্যাল ডিসক্রিমিনেশন। This made him swear that he would do his best to erase apartheid from the face of the world. এবং তখনই উনি শপথ নেন যে উনি সব রকম চেষ্টা করবে যাতে এই ধরনের র্যাডিক্যাল ডিসক্রিমিনেশন পৃথিবী থেকে বন্ধ হয়ে যায়। He went back to India only to find that his own country was being ruled by British and his fellow citizens were being treated harshly by British. এবং উনি একটা সময় ইন্ডিয়ায় ফিরে যায় এবং ফিরে গিয়ে উনি রিয়েলাইজ করেন, মানে ফিরে যায় এটা জেনেই ফিরে যান যে ব্রিটিশরা কিভাবে তার ফেলো ইন্ডিয়ানসদের ওপর অত্যাচার করছে এবং কিভাবে তাদের সাথে দুর্ব্যবহার করছে। গান্ধী ইন সাউথ আফ্রিকা। After returning to India, Gandhi struggled to find work as a lawyer. উনি ব্যারিস্টার কোর্স শেষ করার পর উনি যখন ইন্ডিয়াতে ফিরলেন তখন অ্যাজ আ লয়ার উনি ঠিকমতো কাজ পাচ্ছিলেন না। In 1893, Dada Abdullah, a merchant who owned a shipping business in South Africa, asked if he would be interested to serve as his cousin's lawyer in South Africa. তাহলে 1893 তে দাদা আব্দুল্লাহ বলে একজন ভদ্রলোক, ইনি ছিলেন মার্চেন্ট এবং এনার শিপিং বিজনেস ছিল সাউথ আফ্রিকায়। উনি বললেন যে যদি উনি ইন্টারেস্টেড হন তাহলে ওই দাদা আব্দুল্লাহর যে কাজিন তার লয়ার হিসেবে তিনি গান্ধীজিকে সাউথ আফ্রিকায় ডাকতে চান। Gandhi gladly accepted the offer and left for South Africa, which would serve as a turning point of his political career. এবং উনি এই প্রস্তাবে রাজি হয়ে সাউথ আফ্রিকা চলে যান এবং এই সাউথ আফ্রিকা যাওয়াটাই উনার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। In South Africa, he faced radical discrimination directed towards black and Indians. উনি সাউথ আফ্রিকায় গিয়ে বুঝতে পারেন যে ভারতীয় এবং কালো চামড়ার মানুষের ওপর কিভাবে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, ভেদাভেদ করা হচ্ছে। He faced humiliation on many occasions but made up his mind to fight for his rights. উনি প্রচুর জায়গায় হিউমিলিয়েটেড হয়েছে, অসম্মানিত হয়েছে, কিন্তু মনস্থির করে রেখেছিলেন যে উনি কিন্তু নিজের লড়াই নিজে লড়বেন। This turned him into an activist and he took upon him many cases that would benefit the Indians and other minorities living in South Africa. এবং এই থেকে কি হলো না, উনি ডিটারমাইন্ড হলেন এবং মনস্থির করার পর উনি কিছু কিছু অ্যাক্টিভিটিস করেন যার পরে সাউথ আফ্রিকায় ভারতীয় এবং যে মাইনরিটিস গ্রুপ তারা অনেক অ্যাডভান্টেজ পায়।
Indians were not allowed to vote or walk on footpaths as those privileges were limited strictly to the Europeans. ভারতীয়দের ফুটপাতে হাঁটা বা ভোট দেওয়া কোনোটারই অধিকার ছিল না। Gandhi questioned this unfair treatment and eventually managed to establish an organization named Natal Indian Congress in 1894. এবং এরই বিরুদ্ধে উনি প্রোটেস্ট করার জন্য একটা অর্গানাইজেশন তৈরি করেন, যেটার নাম হচ্ছে ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস ইন 1894। তাহলে এই ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেসটা আমাদের মনে রাখতে হবে, কবে হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল, কোথায় করেছিল। After he came across an ancient Indian literature known as Tirukural, which was originally written in Tamil and later translated to many languages, Gandhi was influenced by the idea of Satyagraha, devotion of truth, and implemented non-violent protest around 1906. তাহলে তিরুকুরাল নামের একটি তামিল লিটারেচারের বই পড়ে উনি সত্যাগ্রহ থেকে ডিভোশন আইডিয়া পায়, যে ডিভোশন অফ ট্রুথ, সত্যাগ্রহ, এবং উনি এই পথ থেকেই নন ভায়োলেন্স প্রোটেস্ট শুরু করেন। After spending 21 years in South Africa, where he fought for civil rights, he had transformed into a new person and turned to India in 1915. 21 বছর সাউথ আফ্রিকায় নিজের অধিকারের জন্য লড়ার পর উনি একটা পুরোপুরি নতুন মানুষ হয়েছিলেন এবং 1915 উনি ইন্ডিয়াতে ফেরত আসেন। Gandhi and the Indian National Congress. After his long stay in South Africa and his activism against the racist policy of British, Gandhi had earned the reputation as a nationalist theorist and organizer. সাউথ আফ্রিকায় অতদিন থাকার পর এবং রেভলিউশনারি অ্যাক্টিভিটিস চালানোর পর অ্যান্ড অনেক রকম অ্যাক্টিভিজম কাজ করার পর আগেনস্ট দ্য ব্রিটিশ, গান্ধী কিন্তু এখন একটা ন্যাশনালিস্ট থিওরিস্ট অ্যান্ড অর্গানাইজার হিসেবে রেকগনাইজড হয়ে যায়। তখন কি করলেন, গোপাল কৃষ্ণ গোখলে, ইনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সিনিয়র লিডার ছিলেন, তিনি গান্ধীকে ইনভাইট করলেন যাতে সে ইন্ডিয়ান স্ট্রাগল মুভমেন্টটা জয়েন করেন। এবার দেখো, গোখলে thoroughly guided Mohandas Karamchand Gandhi about the prevailing political situation in India and also the social issues of the time. জি.কে. গোখেল উনাকে সব রকম গাইডেন্স দেয়, ইন্ডিয়াতে তখন কি ধরনের পলিটিক্যাল সিচুয়েশন, ইন্ডিয়াতে সোশ্যাল ইস্যুস গুলো কতটা ডেঞ্জারাস, এই ধরনের উনাকে পুরোপুরি ভালো, এই ধরনের আইডিয়া উনাকে ভালো করে দেওয়া হয় এবং এটা কিন্তু জি.কে. গোখলে করেন। সেই জন্য বলা হয় পলিটিক্যাল গুরু অফ গান্ধী হচ্ছে জি.কে. গোখেল। He then joined INC and before taking over the leadership in 1920 headed many agitations which named Satyagraha. এবং 1920 পর থেকে উনি কিন্তু আইএনসি লিডারশিপটা পান এবং তার আগে ওই 15 উনি ঢুকেছিলেন ইন্ডিয়াতে, 16 থেকে 20 অবধি উনি কিন্তু কিছু কিছু মুভমেন্ট করেছে, সত্যাগ্রহ মুভমেন্ট করেছে। তো আমরা সেইগুলো একবার পড়বো। প্রথমেই দেখো চম্পারণ সত্যাগ্রহ। Champaran agitation in 1917 was the first major success of Gandhi after his arrival in India. ভারতে 1915 আসার পর 1917 চম্পারণ অ্যাজিটেশন হচ্ছে প্রথম মেজর সাকসেসফুল মুভমেন্ট গান্ধীজির। The peasants of the area were forced by the British landlords to grow indigo, which was a cash crop, but its demand had been declining. বলছে পিজেন্ট যারা ছিল তাদেরকে চাষিদেরকে বলা হলো তারা যেন ইন্ডিগো নীল চাষ করে। নীল চাষ এটা ক্র্যাশ ক্রপ ছিল, প্রথম কথা নীল চাষটা চাষিদের কোনো কাজেই লাগতো না, উল্টে যে জমির ফার্টিলিটি সেটা কিন্তু নষ্ট হতো অনেকটা। তো নীল চাষ করতে ওরা পছন্দ করতো না। কেন? ক্র্যাশ ক্রপের থেকে তোমার ফুড ক্রপ উৎপাদন করা অনেক বেশি লাভবান। কেন? ফুড ক্রপ করলে তারা নিজেদের জন্য কিছুটা রাখতে পারবে, প্লাস বিক্রির পারপাসেও সেটা দিতে পারবে, whereas ক্যাশ ক্রপ হলে পুরোটাই কিন্তু বিক্রির জন্য দিয়ে দিতে হবে। এবার হচ্ছে কি,
আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ডিগোর দর কমছিল। এবার সেই জন্য ব্রিটিশরা কি করলো, ব্রিটেনে ইন্ডিগো প্লান্টেশন বন্ধ করে ইন্ডিয়া থেকে পুরো ইন্ডিগোটা তুলতে লাগলো, এবং ওরা একটা সার্টেন প্রাইস ফিক্সড করে রেখে দিয়েছিল, একটা খুবই নমিনাল একটা প্রাইস, এবং সেই দামেই ওদেরকে বিক্রি করতে হবে, এরকমই একটা ব্যাপার ছিল। দ্য ফার্মার্স টার্ন টু গান্ধী ফর হেল্প। এবার এই সময় গান্ধীজির কাছে সবাই একজোট হলো, হেল্প চাইলো। Pursuing a strategy of non-violent agitation, Gandhi took the administration by surprising, was successful in getting concession from the authorities. এবং গান্ধীজি তারপরে কি হলো, তাদের কথা শুনে এই মুভমেন্টে পার্টিসিপেট করলেন এবং ব্রিটিশ অথরিটিদেরকে বাধ্য করলেন তারা যাতে কনসেশন দেয়। দিস ক্যাম্পেন মার্কড অ্যাজ গান্ধীজ অ্যারাইভেল ইন ইন্ডিয়া। এবং এই চম্পারণ সত্যাগ্রহটাই মনে রাখবে ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট বাই গান্ধীজি ইন 1917। নেক্সট হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক, যেটা হয়েছিল 1918-এ। এবার হচ্ছে চম্পারণ সত্যাগ্রহর পর আমরা করব আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইকটা 1918-এ আমরা দেখি। In 1918, Gandhi inverted a dispute between the workers and the mill owners of Ahmedabad. ওয়ার্কার এবং মিল ওনার যারা, তাদের মধ্যে একটা ডিসপিউট হয়, এবং এটাকে বলি আমরা আহমেদাবাদ মিল স্ট্রাইক, যেটা 1918-এ হয়েছিল। He advised the workers to go on a strike and to demand a 35% increase in wages. এবং গান্ধীজি অ্যাডভাইস করেন ওয়ার্কারদের যাতে তারা স্ট্রাইকে চলে যায় এবং 35% ওয়েজ বাড়ানোর দাবি করেন। He insisted that the workers should not use violence against the mill owners during the strike. এবং উনি ওয়ার্কারদেরকে স্পেশালি বলে দেন যাতে কোনো রকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটি ওনারদের এগেনস্টে না হয়। He undertook the fast unto death to strengthen the workers' resolve the continue of the strike. এবং উনি ফাস্ট করে সব ওয়ার্কারদের স্ট্রেংথ দেন যাতে তারা এই স্ট্রাইকটাকে কন্টিনিউ রাখতে পারেন। His fast put pressure on the mill owners who relented on the fourth day and agreed to give workers a 35% increase in wage. এবং উনার এই ফাস্টের জন্য মিল ওনার্সদের ওপর একটা প্রেশার ক্রিয়েট হয় এবং ফোর্থ ডে অফ দি স্ট্রাইক মানে চতুর্থ দিনে ওয়ার্কারদের ওয়েজ 35% বাড়িয়ে দেওয়া হয়, মানে যেটা ওয়ার্কারদের দাবি ছিল সেটা মেনে নেওয়া হয়। এবং এইটাই হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918-এর ইনসিডেন্টটা। নেক্সট হচ্ছে খেদা পিজেন্ট স্ট্রাগল। এই খেদা পিজেন্ট স্ট্রাগলটাও 1918-এ হয়। খেদা পিজেন্ট স্ট্রাগল 1918। In 1918, crops failed in Kheda district of Gujarat, but the government refused to reduce land revenue and insisted on its full collection. কি হয় 1918-এ খেদা গুজরাটের একটা ডিস্ট্রিক্ট, সেখানে পর্যাপ্ত পরিমাণে ক্রপ হয় না, এবং না হওয়া সত্ত্বেও পিজেন্টসদের ওপর হেভি ট্যাক্স চার্জ করা হয়েছিল, এবং বলে দেওয়া হয় যাতে যাই হোক না কেন যে ট্যাক্সের রেট সেটা কিন্তু দিতেই হবে, পুরো কালেকশন হবে। Gandhi supported the peasants and advised them to withhold payment of revenue till their demand of the remission was met. গান্ধী কি করেন না বলেন তোমরা কোনো রকম পেমেন্ট দেবে না, যতক্ষণ না তোমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তোমরা পেমেন্ট দেবে না। The struggle was withdrawn. It was learned that government had issued instruction that revenue should be recovered only from those peasants who could afford to pay. এবং এই বিদ্রোহর পর গভর্নমেন্ট বলে যে যে চাষি দেওয়ার ক্ষমতা রাখে শুধু তার থেকে এই ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা হবে, কিন্তু কারোর থেকে জোর করে নেওয়া হবে না। সর্দার বল্লভভাই প্যাটেল became গান্ধীজ ফলোয়ার ডিউরিং দিস স্ট্রাগল। এবং সর্দার বল্লভভাই প্যাটেল এই স্ট্রাগল থেকে গান্ধীর ফলোয়ার হয়ে যান। These experiences brought Gandhiji in close contact with the masses, whose interest he actively exposed all his life. এই যে তিনটে ঘটনা আমরা পরপর পড়লাম, এই তিনটে ঘটনাতেই দেখো গান্ধীজি কিন্তু মানুষের দুঃখে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এবং এই পার্টিসিপেশনের জন্যই মানুষ তার উপর ভরসা করা শুরু করলেন। In time he became the symbol of poor India, nationalist India and rebellious India. এই কম সময়ের মধ্যেই উনি
গরিব ভারত, ন্যাশনালিস্ট ভারত এবং রিবেলিয়াস ভারতের একটা সিম্বল হয়ে দাঁড়ায়। Three causes were very dear to Gandhi's among the mass, এবং গান্ধী কিন্তু এই তিনটে কারণের জন্য যে মানে সাধারণ মানুষের কাছে খুব প্রিয় হয়ে যায়। Thousands of peasants in UP Bengal responded to the call of non-cooperation. In the Punjab, the Sikhs leading a non-violent movement known as Akali movement to remove corrupt merchants from the Gurudwara Hut. The first was the Hindu-Muslim unity, and the second fight against untouchability, and the third raising the social status of the women in the country. এবং আদার দেন দ্য মাস মুভমেন্ট, গান্ধীজির আরো তিনটে ঘটনা যেগুলো গান্ধীজিকে মানুষের কাছে আরো ক্লোজ করেছে, সেগুলো হচ্ছে প্রথম যেটা আনটাচেবিলিটি, নেক্সট হচ্ছে তোমার সোশ্যাল স্টেটাস মহিলাদের বাড়ানো, এবং হিন্দু মুসলিম ইউনিটি। গান্ধীজির প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম ইউনিটি, তারপরে হচ্ছে আনটাচেবিলিটি, এবং তারপরে ওমেনদের স্টেটাস বাড়ানো। এবং এই করেই কিন্তু গান্ধীজি সাধারণ মানুষের কাছে খুব প্রিয় হয়ে গেছিল। রাওলেট অ্যাক্ট 1919. While trying to appease the Indians, the government of India was ready to repression. এবার বুঝতে পারছে গভর্নমেন্ট, যে ব্রিটিশ গভর্নমেন্টের চারিদিকে প্রচুর বিদ্রোহ হচ্ছে এবং এটাকে থামাতে হবে। The government decided to arm itself with more far-reaching powers when went against the accepted principle of rule of law to be acceptable to suppress those nationalists who would refuse to satisfy with the reform. In March 1919, it passed Rowlatt Act. গভর্নমেন্ট কি হলো না, দেখলো যে সাধারণ মানুষও কিন্তু এবার রিবেলিয়াস মুভমেন্টে নেমে পড়েছে, একটা মাস মুভমেন্ট শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে, এবং এইটাকে সাপ্রেস করার জন্য গভর্নমেন্ট কি করলো, রাওলেট অ্যাক্ট নিয়ে এলো ইন 1919। এই অ্যাক্টের দ্বারা কি হবে না, গভর্নমেন্টের যদি কাউকে মনে হয় যে সে গিলটি বা টেররিস্ট বা রেভলিউশনারি অ্যাক্টিভিটির মধ্যে কোনোভাবে জড়িত, সেটা সন্দেহর বশেও হতে পারে বা যে কোনো কারণে যদি গভর্নমেন্টের মনে হয়, তাকে উইদাউট এনি কোয়েশ্চেন তুলে নিয়ে যাবে, ইমপ্রিজনমেন্ট হবে এবং তার কোনো ট্রায়াল হবে না। এই ছিল হচ্ছে রাওলেট অ্যাক্টের প্রভিশন। এবার হচ্ছে সত্যাগ্রহ against রাওলেট অ্যাক্ট, মানে নন ভায়োলেন্ট মুভমেন্ট against দি রাওলেট অ্যাক্ট। গান্ধী ওয়াজ aroused by the রাওলেট অ্যাক্ট, এবং এই রাওলেট অ্যাক্টের পর শুধুমাত্র গান্ধীজি কেন, পুরো দেশ জেগে উঠেছিল। ইন ফেব্রুয়ারি 1919 হি ফাউন্ডেড সত্যাগ্রহ সভা। ফেব্রুয়ারি 1919 উনি সত্যগ্রহ সভা একটা ফাউন্ড করেন। Its members took a pledge to disobey the act and thus to court arrest. এবং তার মেম্বাররা, এই সত্যগ্রহ সভার মেম্বাররা ডিসাইড করেন যে এই অ্যাক্ট, রাওলেট অ্যাক্টটাকে মেনে নেবে না, এবং না মেনে নেওয়ার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হবে। Here was a new method of struggle. Big meetings and demonstrations, refusal to cooperate with the government, boycott of foreign clothes, schools, individual acts of terrorism were the only forms of political work known to the nationalist. এবার কি হলো, একটা অন্য ধরনের লড়াই শুরু হলো। সব বড় বড় মিটিং শুরু করলো, ডেমনস্ট্রেশন শুরু করলো, সবাই গভর্নমেন্টের সাথে কোঅপারেট করা বন্ধ করে দিল, ফরেন গুডস বয়কট হলো, ক্লোথ, স্কুল, সব রকম কিছু বয়কট হলো, প্লাস আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চলতে লাগলো। সত্যাগ্রহ immediately raised the movement at a higher level. Nationalists could now act instead of merely agitating and giving only verbal expression to the dissatisfaction and anger. Gandhi asked the nationalist worker to go to villages. এবং এই যে ন্যাশনালিস্ট একটা মাস মুভমেন্ট শুরু হলো, এটা কিন্তু শুধুমাত্র মুখে বলে নয়, করে দেখানো হলো। এবং গান্ধীজি বললেন বড় বড় যে লিডার, যাদেরকে সবাই মোটামুটি চেনে, তারা যেন গ্রামে গিয়েও এই বিষয় প্রচার করে। দ্যাট ইজ ওয়ের ইন্ডিয়া লিভস, হি সেড। বললো গ্রামেই কিন্তু সাধারণ মানুষ বাস করে, ভারত বাস করে। He increasingly turned the face of nationalism towards a common man, and symbol of transformation was khadi, which soon became the uniform of the nationalist. এবং উনি ন্যাশনালিস্ট সিম্বল এবং কটেজ ইন্ডাস্ট্রিটাকে ভীষণ ফেভার করতেন, এবং সেই করে উনি খাদিটাকে প্রমোট করলেন, এবং ন্যাশনালিস্ট যারা লিডার হলো তারা খাদি ইউনিফর্ম পরা শুরু করলো। The people responded magnificently to Gandhi's call. March and April 1919 witnessed a remarkable political uprising in the India.
There were hartal, strike, demonstrations. The entire country was electrified. এবং এই মার্চ টু এপ্রিল 1919 সময়টা সারা দেশে একটা অ্যাওয়েকনিং হলো এবং চারিদিকে হরতাল, স্ট্রাইক, ডেমনস্ট্রেশন হতে শুরু হলো। এবার হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, যেটা 1919 হয়। The government was determined to suppress the mass agitation. কিন্তু গভর্নমেন্ট এবার ডিটারমাইন্ড হয়েছিল যে না, আমরা রাওলেট অ্যাক্ট এনেছি, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, মাস অ্যাজিটেশনটাকে কমাতে হবে। The people responded with the unprecedented enthusiasm. The government decided to meet the popular protest with repression, particularly in Punjab. পাঞ্জাবে যে ধরনের মানে প্রোটেস্ট চলছিল সেটাকে রিপ্রেস করার ডিসিশন নিল। At this time was perpetrated one of the worst crimes in modern history. A large but unarmed crowd had gathered on 13th April 1990 in Amritsar in Jallianwala Bagh to protest the arrest of their popular leaders Dr. Saifuddin Kitchenlu and Dr. Satya Pal. তো ইনাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। ইনারা দুজন পাঞ্জাবের একজন লিডার ছিলেন এবং ইনাদের অ্যারেস্টের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য কিছু আনআর্মড মানে হাতে কোনো অস্ত্র ছিল না কিছু মানুষ গ্যাদার হয়েছিল জালিয়ানওয়ালাবাগ, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে 13th April 1919 General Dyer, the military commander of Amritsar, decided to terrorize the people of Amritsar into a complete submission. জেনারেল ডায়ার ইনি ছিলেন অমৃতসরের মিলিটারি কমান্ডার এবং ইনি এই অমৃতসরের মানুষদেরকে ভয় দেখাবে বলে এই ডিসিশনটা নেন। জালিয়ানওয়ালাবাগ was a large open space which was enclosed on three sides by buildings and had only one exit. বলছে জালিয়ানওয়ালাবাগের চারিদিকে বিল্ডিং এবং একটাই বেরোনোর রাস্তা ছিল। He surrounded the Bagh with his army unit, closed the exit with his troops, and then ordered his men to shoot into a trapped crowd with rifles and machine guns. উনি কি করেন, পুরো জালিয়ানওয়ালা যে জায়গাটা সেই জায়গাটাকে ঘিরে নেন, ঘিরে যে বেরোনোর জায়গা সেই জায়গাটা তার আর্মি দিয়ে বন্ধ করিয়ে তা আর্মিকে অর্ডার করেন যাতে তারা গুলি করা শুরু করে। Thousands were killed and wounded. হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে। After this massacre, martial law was proclaimed throughout the Punjab and people were submitted into the most uncivilized atrocities. Purely popular shock was expressed by Rabindranath Tagore, who renounced his knighthood in protest. এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে নাইটহুড উপাধি সেটা এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের জন্যই কিন্তু উনি ত্যাগ করেছিলেন। এবার হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। The Congress met in a special session September 1920 at Calcutta. Congress 1920 তে একটা স্পেশাল সেশন ডাকলো ক্যালকাটাতে। The Congress supported Gandhi's plan for non-cooperation with the government till Punjab and Khilafat wrong were moved, the Swarajist established. বলছে পাঞ্জাব এবং খিলাফত মুভ যে রংটা হয়েছে সেই রংটার জন্য কিন্তু কংগ্রেস একটা ইমিডিয়েট মুভমেন্ট চেয়েছিল এবং সেই জন্যই গান্ধীজির যে নন কোঅপারেশন মুভমেন্টের আইডিয়াটা সেটা অ্যাকসেপ্ট করে। The people were asked to boycott government educational institute, law courts and lectures, to give up foreign clothes and practice hand spinning and hand weaving for producing khadi. এবং সাধারণ মানুষকে বলা হয় তারা যেন সব রকম গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট, কোর্ট, ল, লেজিসলেচার, ফরেন ক্লোথস সবকিছু ত্যাগ করে এবং তারা দেশের কাজে হাত লাগায়, হ্যান্ড স্পিনিং এ কাজ করে, হ্যান্ড উইভিং এবং খাদির প্রোডাক্ট তৈরি করা শুরু করে। Congressmen immediately withdrew from the election and the voters too largely boycotted them. কংগ্রেস কি করলো না ইলেকশন থেকে উইথড্র করলো এবং ভোটার্সরাও বয়কট করলো। The non-cooperation resolution was endorsed to the Nagpur session of Congress held in December 1920. The annual session of Congress was held at Nagpur in December 1920. The Nagpur session also made chances in the constitution of the Congress. তো এই যে নন কোঅপারেশন মুভমেন্টের ডিসিশনটা ফাইনালি যে লাস্ট সেশনটা হলো ফাইনাল সেশন
তো 1920-তে নাগপুরে সেখানে নেওয়া হলো। Provincial Congress Committee were organized on the basis of linguistic area, মানে ভাষার ওপর বেস করে কিছু প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি তৈরি করা হলো। The Congress was now to be led by working committee of 15 member, এবং একটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি তৈরি হলো যার 15টা মেম্বার হবে। The Congress now changed its character. It became a leader of mass in the national struggle of freedom for the foreign rule. বলছে ফরেন রুলের এগেনস্টে কংগ্রেস একটা সাধারণ মানুষের হয়ে মাস লিডার হয়ে দাঁড়ালো। Moreover, Hindus, Muslims were marching shoulder to shoulder in the year 1921 and 22 were to witness an unprecedented movement of the Indians. এই সময় কি হলো, হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়তে লাগলো। Thousands of students left school, colleges, joined national schools and colleges. বলছে প্রচুর স্টুডেন্ট মানে ব্রিটিশদের স্কুল কলেজ ছেড়ে দিয়ে দেশি স্কুল কলেজে ভর্তি হলো। It was at this time that Jamia Millia Islamia, National Muslim University of Aligarh, the Bihar Vidyapit, কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ came into existence, এবং এই সময় এই ধরনের ইনস্টিটিউটগুলো উঠে আসে। The Jamia Millia later shifted to Delhi. Hundreds of lawyers, including Chittaranjan Das, popularly known as Deshbandhu, gave up their legal practice. এবং প্রচুর লয়াররা, তার মধ্যে একজন হচ্ছেন চিত্তরঞ্জন দাস, ইনারা নিজেদের ল প্র্যাকটিস ছেড়ে দেন। The Tilak Swaraj Fund started to finance a non-cooperation movement, and within 6 months over 1 crore of rupees were subscribed. তিলক স্বরাজ ফান্ড শুরু করা হয় নন কোঅপারেশন মুভমেন্টের ফান্ডিং এর জন্য, এবং বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে এই ফান্ডে 1 কোটিরও বেশি টাকা জমা হয়েছিল। Women showed a great enthusiasm and freely offered their jewelry. মহিলারা প্রচুর enthusiasm দেখিয়ে নিজেদের জুয়েলারি দান করে দেয়। Boycott of foreign clothes were organized all over the land. Huge bonfires of foreign clothes were organized all over the land. Khadi soon became the symbol of freedom. রাস্তায় ফরেন ক্লোথ তুলে সিম্পলি পুড়িয়ে দেওয়া হয়, এবং সাধারণ মানুষ খাদিকে ফ্রিডমের সিম্বল হিসেবে মেনে নেন। The government took resource to repress. The activists of the Congress and the Khilafat workers were declared illegal. এবার গভর্নমেন্ট কি করলো না, ইনাদেরকে চুপ করানোর জন্য খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্টের যে অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে ইলিগাল বলে ডিক্লেয়ার করলো। By the end of 1921, all the important nationalist leaders except Gandhi were behind the bars. বলছে 1921 এর শেষের দিকে এসে দেখা যাচ্ছে যে প্রচুর বড় বড় লিডারদেরকে অ্যারেস্ট করা হয়েছে। In November 1921, huge demonstration greeted the Prince of Wales to their higher of the British throne. During the tour to India, Bombay government tried to suppress the demonstration by killing 53 persons. বলছে প্রিন্স অফ ওয়েলস উনি নতুন রাজা হলেন, এবং উনি যখন ইন্ডিয়াতে এসছিলেন তখন প্রচুর লোক এই যে গভর্নমেন্টের যে ব্রিটিশ ট্যুরটা শুরু হওয়ার কথা ছিল এটাকে বন্ধ করার জন্য ডেমনস্ট্রেশন শুরু করলো, এবং এই ডেমনস্ট্রেশনকে বন্ধ করার জন্য প্রায় 53 পিপলকে মরতে হয়েছিল। The movement had spread deep. Their places of worship. On 1st February 1922, Mahatma Gandhi announced announced that he would start a mass civil disobedience, including non-payment of tax, unless with 7 days of political prisoners were released. এবং এই থেকে হয়েছিল ব্রিটিশরা বিভিন্নভাবে সাপ্রেস করার চেষ্টায় সাধারণ মানুষের রিলিজিয়াস বিশ্বাসও হার্ট করেছিল। এবার বলা হচ্ছে 1st February 1922 মহাত্মা গান্ধী কি করেন না, বলেন যে আমি এবার মাস সিভিল মুভমেন্ট স্টার্ট করব, এবং এই মুভমেন্টের নন পেমেন্ট অফ ট্যাক্স হবে প্রধান উদ্দেশ্য, এবং 7 দিনের মধ্যে যদি পলিটিক্যাল প্রিজনারদের ছেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু এই মাস সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট হবে। নেক্সট হচ্ছে চারু চৌরা ইনসিডেন্ট, যেটা হয় 1922 তে। On 5th February 1922, a Congress procession of 3,000 peasants at Chari Chaura village in UP was fired upon by the police.
বলছে 5th ফেব্রুয়ারি 1922 কংগ্রেসের একটা প্রসেশন হয়, মিছিল হয়, যার মধ্যে 3,000 পিজেন্ট ছিল, চাষি ছিল। সেটা হয় চৌরি চৌরা ভিলেজ অফ ইউপিতে, এবং এই প্রসেশনের ওপর পুলিশ ফায়ারিং করেন। দ্য অ্যাংরি ক্রাউড অ্যাটাকড অ্যান্ড বার্ন দ্য পুলিশ স্টেশন, কজিং দ্য ডেথ অফ 22 পুলিশম্যান। এবং এই পিজেন্টসরা রেগে গিয়ে কি করে না, থানায় অ্যাটাক করেন এবং আগুন লাগিয়ে দেন, এবং আগুন লাগিয়ে দেওয়ার ফলে 22 জন পুলিশ মারা যান। Other incidents of violence by the crowd had occurred earlier in different parts of the country. এবং তার আগেও প্রচুর জায়গায় ছোটখাটো violent incident কিন্তু হয়েছে। Gandhi was convinced that the nationalist worker had yet not properly understood, learned the practice of non-violence and worth of it. এবং গান্ধীজি বুঝতে পারেন যে সাধারণ মানুষ কিন্তু এখনো নন ভায়োলেন্সের কনসেপ্টটা বুঝে উঠতে পারেনি। He believed that British would be able to easily crush a violent movement, for people had not yet built enough strength to resist massive government repression. উনি মনে করতেন যে যদি আমরা গায়ের জোরে কিছু করার চেষ্টা করি, ব্রিটিশরাও কিন্তু আরো ডবল গায়ের জোর লাগিয়ে আমাদেরকে সাপ্রেস করার চেষ্টা করবে, এবং তার সেই থেকে দূর মানে সেটাকে বন্ধ করার কিন্তু আমাদের কাছে অত ক্ষমতা নেই। তাই নন ভায়োলেন্ট মুভমেন্টটাই হবে প্রধান অস্ত্র। He therefore decided to suspend the non-cooperation movement. The Congress Working Committee met at Bardoli on 12th February, passed a resolution stopping all activities which would lead breaking laws. বলছে নেক্সট কি করেন উনি, এই সব ভায়োলেন্ট মুভমেন্ট দেখে নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্র করেন, এবং বারডোলিতে একটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং হয় অন 12th ফেব্রুয়ারি, এবং তাতে পাস করা হয় যে এই যেহেতু ল ব্রেক হচ্ছে সেই জন্য এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে স্থগিত করা হলো। It urged the congressmen to donate their time to constructive progress. বলছে কংগ্রেসের যে মানুষজন তারা যেন কনস্ট্রাকটিভ কাজে নিজেদেরকে এঙ্গেজ করে। The government arrested Mahatma Gandhi and changed him with the spreading disaffection against government. Very soon Khilafat question lost its relevance. এবং খিলাফত মুভমেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট যে এক হয়েছিল, তারপরে নন কোঅপারেশন মুভমেন্টের জন্য যে ভায়োলেন্স হয় তার জন্য গান্ধীজিকে রেসপন্সিবল করে ব্রিটিশরা অ্যারেস্ট করে নিয়ে যান। এবং আস্তে আস্তে কি হয় না, খিলাফত মুভমেন্টের যে ইম্পর্টেন্সটা সেটা চলে যায়, এবং চলে যাওয়ার পর এই নন কোঅপারেশন মুভমেন্টটাও কিন্তু অনেকটা ধীরে সুস্থে থেমে যায়। The people of Turkey rose under the leadership of Mustafa Kemal Pasha and deprived Sultan of his political power. বেসিক্যালি কি হয়েছিল, টার্কিটাকে ব্রিটিশরা কবজা করে সেখানকার যে খালিফা ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়, এবং সেই প্রোটেস্টে খিলাফত মুভমেন্ট স্টার্ট হয় ইন্ডিয়াতে। পরে দেখা যাচ্ছে না মুস্তাফা কামাল পাশার আন্ডারে মানুষজন উঠে দাঁড়ান এবং সুলতানের যে পাওয়ার সেটা থেকে তাকে ডিপ্রাইভ করেন। Mustafa Kamal Pasha abolished Caliphate movement and spread the state of from religion. এবং উনি কি করেন না, মুস্তাফা কামাল পাশা খালিফত সিস্টেমটাকে সরিয়ে দিয়ে স্টেটের কোনো রিলিজিয়ন পার্টিকুলারলি রাখেন না। He nationalized education, granted women existent right, introduced legal codes based on European models, and took steps to introduce modern industries. এবং এই মুস্তাফা কামাল পাশা কি করেন না, উনি অন্যভাবে দেশ চালানোর চেষ্টা করেন। উনি ন্যাশনালিস্ট এডুকেশন শুরু করেন, ওমানদেরকে অধিকার দেওয়া শুরু করেন, এবং কিছু লিগ্যাল কোডস ইউরোপিয়ান মডেলে ইন্ট্রোডিউস করেন, এবং তার সাথে সাথে মডার্ন ইন্ডাস্ট্রিও চালু করেন। All these steps broke the back of the খিলাফত agitation, এবং এই জন্য খিলাফত এজিটেশনটা বন্ধ হয়ে যায়। Non-cooperation movement had far-reaching results. Nationalist movement had now reached the remotest corner of the land. Millions of peasants, artisans, urban poor had been bought into the nationalist movement. Women had been drawing into the movement. It is a politicalization of millions of men and women that imparted in the revolutionary character to the Indian national movement. এবং বলছে একটা সময় এমন হয়েছিল যে এই নন কোঅপারেশন মুভমেন্ট সব ভিলেজে পৌঁছে গেছিল, সব কোনায় পৌঁছে গেছিল, এবং সাধারণ মানুষ ভীষণভাবে অ্যাওয়্যার হয়ে যায় আগেনস্ট দ্য ব্রিটিশ। এবার হচ্ছে সাইমন কমিশন এন্ড সল্ট সত্যাগ্রহ অর ডান্ডি মার্চ।
During the period of 1920s, Mahatma Gandhi concentrated on resolving the wedge between the Swaraj Party and the Indian National Congress. কি হয় না 1920-র পরে গান্ধীজি কনসেন্ট্রেট করে যে স্বরাজ পার্টি অ্যান্ড আইএনসির মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেটাকে পূরণ করার। ইন 1927 ব্রিটিশ কি করেন, স্যার জন সাইমনের আন্ডারে একটা নতুন কমিশন গঠন করেন যেটাকে পপুলারলি বলা হয় সাইমন কমিশন। There was not even a single Indian in the commission, বলছে এই কমিশনে একটা সিঙ্গেল ভারতীয়কেও রাখা হয়নি। এবং সেই জন্য সবাই বলেন কি যে এই যে কমিটিটা তৈরি হয়েছিল এটা কিন্তু ভারতের কনস্টিটিউশনাল চেঞ্জেস এর জন্য, কনস্টিটিউশনটা কিভাবে তৈরি করা যায় এবং কি করলে কি হবে সেই নিয়ে আলোচনা করার জন্য এই তৈরি হয়েছিল। কিন্তু ভারতের বিষয় আলোচনা হবে এবং কোনো ভারতীয় থাকবে না, এটা দেশের লোক মেনে নিতে পারেনি। অ্যাজিটেটেড বাই দিস, গান্ধীজি কি করেন, ক্যালকাটা কংগ্রেস ক্যালকাটা সেশন হয় ডিসেম্বর 1928, সেখানে ব্রিটিশদের এগেনস্টে উনি বক্তব্য জারি করেন। In case of non-compliance with his demand, the British were to face a new campaign of non-violence having its goal as a complete independence for the country. এবং ওই ক্যালকাটা সেশনে দাঁড়িয়ে উনি বলেন যে উনাদের যা দাবি তা পূর্ণ না করলে তাহলে কিন্তু ব্রিটিশরা একটা মাস মুভমেন্ট ফেস করতে চলেছে। The resolution was rejected by the British. The flag of India was unfurled by Indian National Congress on 31st December 1929 in its Lahore session. So this portion is very important, যেখানে বলছে যে প্রথম ভারতীয় পতাকা আনফোল্ড করা হয় বাই দ্য আইএনসি অন 31st December 1929 লাহোর সেশনে। 26 January 1930 celebrated as the Independence Day of India, এবং বলা হয় 26শে জানুয়ারি 1930 থেকে ভারতের স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সিলেক্ট করা হবে। But the British failed to recognize it soon as they levied a tax and salt satyagraha was launched in March 1930. এবং ব্রিটিশরা এই ধরনের ওপিনিয়নকে একেবারে রিজেক্ট করে দেন এবং সল্ট ট্যাক্স চাপিয়ে দেন। এরপরেই কি হয়, সল্ট সত্যাগ্রহ শুরু হয় ইন মার্চ 1930. Gandhi started Dandi March with his followers in March and going to Ahmedabad to Dandi on foot. The protest was successful and resulted Gandhi Irwin Pact in March 1931. গান্ধীজি কি করেন, সাবরমতী আশ্রম থেকে আহমেদাবাদ অব্দি পায়ে হেঁটে যান এবং সেখানে সল্ট তৈরি করেন, এটাকেই বলা হয় ডান্ডি মার্চ। এবং এরপরে না গান্ধী ইরউইন প্যাক্ট হয় ইন 1931। এবার হচ্ছে নেগোসিয়েশনস ওভার দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। পোস্ট দি গান্ধী ইরউইন প্যাক্ট মানে 1931-এ গান্ধী ইরউইন প্যাক্টের পর গান্ধীজিকে রাউন্ড টেবিল কনফারেন্সে ইনভাইট করা হলো। While Gandhi pressed for the Indians' independence, British questioned Gandhi's motives and asked him not to speak for the entire nation. এবার কি হয়, গান্ধীজি কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের জন্য গেছিলেন এবং বেসিক্যালি ওনাকে আইএনসি রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠানো হয়েছিল, এবং কিন্তু গান্ধীজি মনে করে গেছিলেন যে উনি পুরো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। কিন্তু সেখানে গান্ধীজিকে বলা হয় সে যেন নিজের মতামত জানান, পুরো ভারতবর্ষের হয়ে যেন উনি না বলেন। They invited many religious leaders and B.R. Ambedkar to represent the untouchables, এবং অনেক রিলিজিয়াস লিডার্সদেরকে ডাকা হয়, তার সাথে সাথে আনটাচেবলসদের জন্য B.R. আম্বেদকরকেও ডাকা হয়, এবং সেই কারণে বলা হয় যে গান্ধীজি যেন সবার হয়ে কিছু না বলে। The British promised many rights to various religious groups and as well as to the untouchables. ব্রিটিশরা প্রচুর রিলিজিয়াস গ্রুপদেরকে প্রমিস করেন, অনেক দাবি মেনে নেওয়া হয় এবং আনটাচেবলসদের দাবিও মেনে নেন। Fearing this move would divide India further, Gandhi protested against this fasting. এবং এই ধরনের একটা ব্যবহারের জন্যই গান্ধীজি কি করেন না আবার প্রতিবাদ করেন, এবং ওনার মনে হয়েছিল যে এতে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালানোর ব্রিটিশরা চেষ্টা করছে, এবং গান্ধীজি ফাস্ট করেন। After learning about the true intentions of the British during the second conference, he came up with another satyagraha which was once again arrested.
এবং গান্ধীজি যখন এই ব্রিটিশদের সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়ে বুঝতে পারেন ওদের মোটিভটা কি, তখন উনি আরেকটা সত্যাগ্রহ লঞ্চ করেন। এবার পড়বো আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। As the World War II progressed, Mahatma Gandhi intensified his protest for complete independence of India. ওয়ার্ল্ড ওয়ার টু যত এগিয়ে আসে, মহাত্মা গান্ধীও কিন্তু দেশের স্বাধীনতার জন্য একেবারে লেগে পড়েন। He drafted resolution calling for the British quit India. The Quit India movement or Bharat Chhoro Andolan was the most aggressive movement launched by the Indian National Congress under the leadership of Mahatma Gandhi. বলছে মহাত্মা গান্ধীর আন্ডারে মোস্ট অ্যাগ্রেসিভ যদি কোনো মুভমেন্ট আইএনসি লঞ্চ করে থাকে সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর ভারত ছাড়ো আন্দোলন। Gandhi was arrested on 9th August 1942 and he held for 2 years in Aga Khan Palace in Pune, where he lost his secretary Mahadev Desai and his wife Kasturba Bai. এবং এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার জন্য 9th অগস্ট 1942 তে ওনাকে অ্যারেস্ট করা হয় 2 বছরের জন্য এবং ওনাকে আগা খান প্যালেসে রাখা হয়। আগা খান প্যালেসটা হচ্ছে পুনেতে। এবং এর মধ্যে ইনি মহাদেব দেসাই ছিলেন তার সেক্রেটারি এবং তার স্ত্রী কস্তুরবা বাইকে উনি হারান, মানে ইনারা দুজন মারা যান। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শেষ হয় 1943 এর এন্ডে এসে। এবং ব্রিটিশরা কি করে না বলে যে তারা ভারতীয়দের কমপ্লিট পাওয়ার ট্রান্সফার করে দেবে। গান্ধীজি এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট তুলে নেন এবং তারপরে 1 লাখের কাছাকাছি পলিটিক্যাল প্রিজনারদেরকে ছেড়ে দেওয়া হয়। এবার হচ্ছে ফ্রিডম অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া। Independence cum partition proposal offered by British cabinet in 1946 was accepted by the Congress despite being advised otherwise by Mahatma Gandhi. এবার কি হলো না ইন্ডিপেন্ডেন্স এন্ড পার্টিশনের যে প্রপোজাল সেটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 এ এসে গেছিল এবং গান্ধীজি এবং বাকি লিডাররা মেনে নেয়। কেন? তাদের মনে হয়েছিল যে ঝগড়া মারামারি করে একটা দেশে থাকার থেকে দুটো দেশ আলাদা হয়ে যদি শান্তিতে থাকা যায় তাহলে অনেক ভালো। Sardar Patel convinced Gandhi that it was only way to avoid civil war and reluctantly gave his consent. সর্দার বল্লভভাই গান্ধীজিকে বুঝিয়েছিলেন যে এই একমাত্র পার্টিশনের দ্বারাই কিন্তু সিভিল ওয়ার বা কমিউনাল রাইট যেটা সেটা বন্ধ করা যাবে এবং এই জন্য গান্ধীজি কনসেন্ট দিয়েছিল, মানে রাজি হয়েছিলেন। আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া স্বাধীনের পর গান্ধীজি চেষ্টা করেছিল হিন্দু মুসলিমের পিস ওয়ার্কের ওপর। He launched his fast unto death in Delhi and asked people to stop communal violence and emphasize a payment of rupees 55 crore as per partition council agreement be made to Pakistan. Ultimately, all political leaders conceded to his wishes and he broke his fast. এবার কি হয় না গান্ধীজি দেখে প্রচুর কমিউনাল রাইট ইন্ডিয়াতে বেড়ে গেছিল এবং সেই জন্য উনি কি করেন দিল্লিতে একটা ফাস্ট আনটু ডেথ শুরু করেন এবং উনি বলেন সাধারণ মানুষ যেন কমিউনাল ভায়োলেন্সটাকে বন্ধ করে এবং এমফাসাইজ করে, মানে ফোকাস করে যে 55 কোটি টাকা পেমেন্ট দেওয়া হবে অ্যাজ পার দ্য ব্রিটিশ কাউন্সিল, মানে পার্টিশন কাউন্সিলের এগ্রিমেন্ট অনুযায়ী, যাতে পাকিস্তানকে গঠন করা যায় ভালো করে। আলটিমেটলি কি হলো, লিডাররা উনার কথা মেনে নিল এবং উনি ফার্স্ট আনটু ডেথটা তুলে নিলেন। তো এই হচ্ছে টিল ফ্রিডম। এবার হচ্ছে অ্যাসাসিনেশন অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিভাবে মারা গেলেন? The inspiring life of Mahatma Gandhi came to an end on 30th January 1948. ঠিক ভারতের স্বাধীন হলো 1947, তারপরে 30শে জানুয়ারি 1948 গান্ধীজি কে একজন নাথুরাম গডসে বলে একজন মানুষ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করে মেরে দেন। নাথুরাম একজন হিন্দু র্যাডিক্যাল লিডার, মানে হিন্দু র্যাডিক্যাল মানুষ ছিলেন যিনি গান্ধী বলে মনে করতেন যে এই যে পার্টিশনের পর, মানে ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশনের পর ইন্ডিয়া আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং এই উইকনেসের জন্য দায়ী হচ্ছেন গান্ধীজি এবং এইটাই মেনে নাথুরাম গডসে কি করেছিলেন, গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন। গডসে and his conspirator নারায়ণ আপতে were later tried and convicted. নারায়ণ আপতে ছিলেন কনস্পিরেটর এবং গডসে ছিলেন
যিনি এই কনস্পিরেশনটাকে আর কি মানে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে। They were executed on 15 November 1949 এবং 15 নভেম্বর 1949 এ তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তো এই হচ্ছে লাইফ অফ মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন ইন দি ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। আশা করি তোমাদের এই কোর্স লেসনটা পুরো ভালো লেগেছে। একটু টাইম নিয়ে লেসনটা বানানো হয়েছে, ভালো করে পয়েন্টগুলো দেখবে, ডেটগুলো মুখস্থ করবে এবং ভালো করে বুঝে নেবে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো অসুবিধে হলে মানে যে কোনো নোটস দরকার হলে সেটাও আমার কাছে তোমরা চেয়ে নিতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। সো টিল দেন, থ্যাংক ইউ।